আমাদের ঈদের আগের দিন রাত্রে আমাদের এই হসপিটালে যে আকস্মিক যে দুর্ঘটনাটা ঘটে, সেটা নিঃসন্দেহে একটা আমাদের জন্য, আমাদের আদ্দিন পরিবারের জন্য বিরাট একটা দুর্ঘটনা। সেই দুর্ঘটনাটা যে আমাদের যে কষ্ট, একটা পরিবারে একসাথে যখন কয়েক ঘন্টার মধ্যে যখন 6টা নবজাতক সুস্থ বাচ্চা মারা যায়, তার যে কষ্ট, সেই কষ্টটা শেয়ার করার জন্যই আমরা একত্র হয়েছি। বলতে গেলে এটাই। সেদিনের সে অবস্থাটা কি ছিল, কি অবস্থাটা ছিল, সেই অবস্থাটা আমরা শেয়ার করতে চাই। এবং আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমরা একটা বিরাট একটা দুঃসময় আমরা পার করছি। এই দুঃসময়ের কষ্টগুলো শেয়ার করার জন্যই, মানুষ কষ্ট শেয়ার করতে পারলে একটু হালকা হয়। আমরা নিজেরাই এই হালকা হওয়ার চেষ্টা করছি, সেজন্য এখানে আসা আর কি। আমরা যদি একটু খেয়াল করে দেখব, এই পৃথিবীতে কেউ যদি উপরে উঠতে চায় না, উপরে ঠেলে দেওয়ার লোকের খুব বেশি লোক কিন্তু পাওয়া যাবে না। আপনাকে টেনে ধরে নেওয়ার লোক খুব বেশি পাওয়া যাবে, কিন্তু আপনাকে উপরে উঠিয়ে দেবে এরকম লোক খুব বেশি কিন্তু পাওয়া যাবে না। আমরা যদি এটি চোখ বুঝে চিন্তা করে দেখি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি ইন ইচ অ্যান্ড এভরি স্টেপ অফ আওয়ার লাইফ। আমাদের যখন একটা মেডিকেল কলেজ ছিল, তখন আমরা এই অবস্থাটা বুঝতে পারিনি। আজকে এই বাংলাদেশে যখন 8 দিনের 5টা মেডিকেল কলেজ, 9টা হসপিটাল, এই বাংলাদেশে যখন আমরা বেসরকারি স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষার একটা বিরাট জায়গা দখল করে আসছি, এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই যে আমাদেরকে খুব ভালো নজরে দেখে, সবাই যে আমাদের দেখে সবসময় হাততালি দেয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ঠিক সেরকমটা বুঝতে পাচ্ছি না। এটাই মনে হচ্ছে। ঈদের দিন আনন্দের দিন, আমাদের ঈদটা কিন্তু এই আনন্দে কাটেনি। মানুষ যখন আনন্দ শেয়ার করে, আমরা তখন সাংবাদিক সম্মেলন করি। এটাই ছিল বাস্তবতা। আমাদেরই একজন সম্মানিত রোগী, উনি একজন প্রখ্যাত সাংবাদিক, ওনারই লেখা একটা বই ক্রাইসিস ম্যানেজমেন্টের উপরে। উনি টেলিফোন করে আমাকে বলেন যে, উনি আমাদের এখানে অনেক দিন ভর্তি থাকেন, অনেক দিন, এখন উনি মাঝে মাঝে আসেন। উনি বললেন যে আমার একটা বই লেখা আছে, ওই বইটা সাংবাদিকদের পাঠ্যপুস্তকের মধ্যেও আছে, ওখানে ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার আছে, আপনি একটু দেখেন, ওইটা আপনাদের কাজে লাগবে। ঈদের দিনে সারাদিন ওই বইটা জোগাড় করে আমি পড়েছি। উনি পরে বইটা উনি আমাদেরকে পাঠিয়ে দিয়ে বলেছেন লাইব্রেরিতে রাখেন, 400 টাকা বাজারে পাওয়া যায়। যেদিন মানুষ কোরবানি নিয়ে ব্যস্ত, ওই দিন আমরা এই ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত। এইভাবেই আমাদের ঈদের দিন কেটেছে। আমরা না হিউম্যান বিং, আমাদের লাইফটা কিন্তু খুব ডেলিকেট অবস্থায় থাকে, ক্রিটিক্যালি আমরা বেঁচে আছি। এই মেমব্রেন পটেনশিয়াল সিম্পল যদি একটু এক্সচেঞ্জ, একটু এদিক সেদিক হয়, আমরা কিন্তু বাঁচি না। পিস কিন্তু খুব ক্রিটিক্যালি ব্যালেন্সড। আমরা যখন মায়ের পেটে থাকি না, আমাদের ছোট্ট একটা হৃৎপিণ্ডের সাপোর্টে আমরা বেঁচে থাকি। মায়ের লাংস আমাদের সাপোর্ট দেয়। জন্মের পর হার্ট এবং লাংস ঘুমিয়ে থাকা অবস্থায় আমাদেরকে বাঁচিয়ে রাখে। একটু এদিক সেদিক হইলেই আমরা মরে যাই। আমরা ডাক্তার হইলেই সব কিছু যে আমরা জানি তা কিন্তু না। আমরা রোগীর চিকিৎসা দেওয়ার ক্ষমতা রাখি, কিন্তু বাঁচিয়ে রাখার ক্ষমতা কিন্তু আমরা রাখি না। হাসপাতাল রোগীর চিকিৎসার জায়গা দেয়, কিন্তু হাসপাতাল রোগীর জীবন বাঁচানোর গ্যারান্টি দিতে পারে না, পৃথিবীর কোথাও না। এটাই বাস্তবতা। এইটা আমাদেরকে কিন্তু একটু হলেও বুঝতে হবে। এবার যদি আমরা আসি হোয়াট হ্যাপেন্ড, ওই দিনের ওই রাত্রে কি ঘটেছিল, ওইখানে সাথে সাথে মিডিয়া আসছে, ডিজি থেকে লোক আসছে, মিনিস্ট্রির থেকে লোক আসছে, ফরেন্সিক গ্রুপের থেকে লোক আসছে, পুলিশ আসছে, র্যাব আসছে, সিটি কর্পোরেশন আসছে। বাংলাদেশের এমন কোনো সংস্থা নাই যারা আসেনি। আমরা নিজেরা এটাকে সার্চ করে দেখেছি, আজ পর্যন্ত আমরা এটার কোনো সুষ্ঠু কারণ খুঁজে পাইনি। এখনো আমরা খুঁজতেছি হোয়াট ওয়াজ দ্য কজ বিহাইন্ড।
বাট পৃথিবীতে নাথিং হ্যাপেন্স উইদাউট পারপাস। কোনো ঘটনায় ঘটে না কোনো কারণ ছাড়া, এটাও কিন্তু ঠিক। ওই দিন ওইখানে যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা, যে আমাদের ইনভেস্টিগেশন টিম, ওই টিমের আমি ছিলাম হেড অফ দ্য টিম। আমাদের বিভিন্ন লেভেলের লোক যারা কাজে ছিলেন সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, জানার চেষ্টা করেছি, অনেস্টলি জানার চেষ্টা করেছি এত অল্প সময়ের মধ্যে ওই 6টা বাচ্চা কেন মারা যাবে, কি ঘটনা ঘটলো। অনেক কিছু আমরা চেষ্টা করেছি খোঁজার, কিন্তু এখনো কিছু জায়গা আমাদের ডার্ক রয়ে গেছে, যেটা আমরা এখনো বুঝতে পারছি না। আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমরা কি স্যাবোটাইজের শিকার হয়েছি, এই প্রশ্নটা কিন্তু এখনো আমাদের মাথায় ঘুরে বেড়ায়। শুধু আমাদের মাথায় না, এটা তদন্ত সংস্থার অনেকের মাথায় ঘুরে বেড়ায়, যদিও আমরা এটা এখনো বিশ্বাস করতে চাই না। এটা যে এরকম হতে পারে সেটা আমরা বিশ্বাস করতে চাই না, কিন্তু তারপরেও আমাদের এই চিন্তাটা মাথায় কিন্তু থাকে। বিড়াল তো সাধারণত মাটিতেই হাঁটে, যখন গাছে থাকে না তখন মনে করতে হবে যে দেয়ার ইজ সামথিং ডেঞ্জার। এটাই হয়। আমাদের কবি তো বলেই গেছেন, এ বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নর্মাল সৃষ্টি তো আমরাই করি, মহান কিছু করতে হইলে নর এবং নারী একত্র হইতে হয়, না হলে কিন্তু মহান কিছু ঘটে না। এটাই বাস্তবতা। মাস্টারদা সূর্য সেনের সাথে যদি এই প্রীতিলতারা যদি না নেমে আসতো, তাহলে এই ব্রিটিশ কিন্তু এই দেশ ছাড়তো না। ওইখানে ওইরকম একটা প্রয়োজনতা দেখা দিয়েছিল, যার জন্য এই ব্রিটিশ এই দেশ ছাড়ছে। বাংলাদেশে আমাদের ছেলেদের সাথে যদি এই মেয়েরা রাইফেল না ধরতো, বাংলাদেশ কিন্তু স্বাধীন হইতো না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। প্রয়োজনের খাতিরেই কিন্তু ঘটনাগুলো ঘটে, আমাদের কিন্তু সেটা মনে রাখতে হবে। মানুষের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি যখন এক হয় না, তখন ওই মানুষটা কিন্তু একটা স্পার্ক করে, ওটা স্ফুলিঙ্গে পরিণত হয়। তখন ওই মানুষ আর মানুষ থাকে না, মানুষটা একটা বারুদে পরিণত হয়ে যায়। রিয়েলিটিটা দেখেন, সিঙ্গল একটা ঘটনা, বাস্তব ঘটনা। ইরাকে এই একটা স্কুলে যখন একটা বোমা ফেলে যখন 78 বাচ্চাকে মেরে ফেলা হলো, পুরা ইরাক নেশন, একটা ইরান নেশন একটা বোমে পরিণত হয়ে গেল। প্রতিটা মানুষ, ওখানে কোনো বিরোধী দল থাকলো না, ছেলে মেয়ে থাকলো না, সবাই একটা অ্যাটম বোমের মতো তৈরি হয়ে গেল। এখন দেখেন সেই ইসরায়েল আর আমেরিকা মিলে চাষাতে পারে না, তার কারণ ওইখানে মানসিক শক্তি এবং শারীরিক শক্তি এক হয়ে গেছে। এটাই বাস্তবতা। ওরা যখন পাকিস্তানে গেল না, পাকিস্তানে যখন যায়, ওদের যে প্লেন ছিল, ওই প্লেনের সিটের সাথে ওই মেয়েদের, মৃত মেয়েদের ছবি লাগানো, এবং ওরা যে কাগজ ক্যারি করছে, ওই কাগজের সাথে ব্যাগ ছিল তাদের, ওই মেয়েদের যে পুরা ব্যাগগুলা, ওই ব্যাগের মধ্যে তাদের কাগজ ক্যারি করছে। দ্যাট ওয়াজ দ্য ইমোশন। ওইটা যখন হয় না মানুষের, তখন মানুষ মানুষ থাকে না, তখন মানুষ অনেক শক্তিশালী হয়। when self respect and dignity is challenged, ওই সময়ই মানুষ শক্তিশালীটা হয়। এটা প্রমাণ আমরা দেখেছি। আমরা দেখেছি কখন, আপনার ঝাড়ুদাররা কি করে কথা বলছেন? আপনি ওনাকে ঝাড়ুদার বলবেন? কখন দেখেছি। আমাদের এই পরিবেশ কর্মীদেরকে যখন ঝাড়ুদার বলা হয়, আমরা তাদেরকে খালা বলি, আমরা তাদেরকে পরিবেশ কর্মী বলি। আমাদের ক্যাম্পাসে এসে যখন তাদেরকে ঝাড়ুদার বলা হয়, তখন তাদের সেলফ রেসপেক্ট চ্যালেঞ্জড হয়, তখন কিন্তু তারা ঠিকই রুখে দাঁড়ায়। এটাই তার প্রমাণ। মানুষের শারীরিক শক্তি আর মানসিক শক্তি তখন এক হয়ে যায়। তখন মানুষ হিসাব করে না যে আমি মেয়ে না আমি ছেলে। তখন কি হয়, তখন এই ঝাড়ুগুলার ঝাড়ু থাকে না, তখন এগুলো লাঠি হয়ে যায়। এগুলো প্রয়োজনের তাগিদে হয়, এগুলো বলতে হয় না। দ্যাট ইজ দ্য বাস্তবতা, এটা রিয়ালিটি। এটা কোনো জোর করে করতে হয় না, এটা সময়ের সাথে হয়ে যায়। তারপরেও আমরা বলবো উই ওয়ান্ট টু বি পজিটিভ। আমরা এই গ্লাসটাকে খালি দেখতে চাই না, আমরা এই গ্লাসটাকে ভরা দেখতে চাই। আমরা দেখতে চাই এখানে পানি এবং বাতাস দিয়ে ভর্তি। আমরা এই জিনিসটাকে পছন্দ করিনি। ওই দিন ওই মুহূর্তে আমি হসপিটালে প্রেজেন্ট। আমি যখন নামি,
পরিস্থিতি একটু শান্ত হয়েছে, একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করে, স্যার এটাকে আপনি কিরকম ভাবে দেখেন? আমি বলি, এটাকে আমি ভালোও দেখি না, এটা আমি খারাপও দেখি না। তার কারণ এটাকে আমি প্রশংসাও করব না, তার কারণ এটা ন্যাক্কারজনক কাজ, আমি এটা খারাপও বলবো না, তার কারণ এটা আমার প্রপার্টি নষ্ট করার, প্রোটেকশন করার দায়িত্ব আমার। ওখানে রুগী আছে, ওখানে বাচ্চা আছে, মায়েরা শুয়ে আছে, এইখানে আপনি মব করবেন, এই প্রতিষ্ঠান ভাঙবেন, এটা আমার প্রতিষ্ঠানের লোকজন এটা অ্যালাউ করবে না। সুতরাং এটা খারাপ কাজ আমি তাও বলবো না, ভালোও বলবো না, এইটাই আমার বক্তব্য। বন্যা না খুব বেশি দিন থাকে না, সারা বছর কিন্তু বন্যা থাকে না, বন্যা কিন্তু একটা সময় করে যায়। আমাদের এই দুরবস্থা ইনশাল্লাহ বেশি দিন থাকবে না, এটা কাটবে ইনশাল্লাহ। আমরা এই বন্যার মধ্যে আসি, ইনশাল্লাহ সেটা কাটবে, আবার শস্য শ্যামলা হবে এবং সেটা পলিমাটিতে আরো ভালো হবে ইনশাল্লাহ। আমরা সেই অবস্থা ভরসায় আছি এবং সেই অপেক্ষায় আছি ইনশাল্লাহ। ধ্বংস না হলে না সৃষ্টি হয় না। টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল বলে আরেকটা টুইন টাওয়ার তৈরি হয়েছে, যেটা ওইটার চেয়েও বেটার। এটাই বাস্তবতা। কাজে আমরা পজিটিভ থাকতে চাই, আমরা এখানে নিরাশ হতে চাই না। হোয়াট উই হ্যাভ লার্নড, প্রত্যেকটা কিছুর মধ্যে একটু শিক্ষা আছে, এটার মধ্যে থেকেও আমরা শিখতে চাই। হোয়াট উই হ্যাভ লার্নড, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা আমরা দেখিয়ে দিয়েছি। ইউনিটি ইজ স্ট্রেংথ, আমরা যদি ইউনাইটেড থাকি, কোনো অপশক্তি আমাদেরকে টেলাতে পারবে না। হাউ টু ওভারকাম দি ক্রাইসিস, ক্রাইসিস আমরা কি করে ওভারকাম করব, সেটা শেখার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে বসছি না টু ওভারকাম দি ক্রাইসিস, ক্রাইসিস আমরা সবাই মিলে ওভারকাম করব, এইটা আমাদেরকে শেখার জন্য আপনাদেরকে নিয়ে বসা। হাউ টু ওভারকাম দি ক্রাইসিস, সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি বার্থ রাইট, এটির জন্য কোনো ইউনিভার্সিটিতে পড়তে হয় না, সেটা তো দেখেছেন। আমাদের খালারা তাদের যখন সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি চ্যালেঞ্জ হয়েছে, তারা কিন্তু দাঁড়ায় গেছে, তার জন্য কোনো ইউনিভার্সিটিতে তাকে পড়তে হয়নি। কাজে সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি যে বার্থ রাইট, এটা আমরা শিখেছি, বাস্তব অভিজ্ঞতা দিয়ে শিখেছি। মেনি হাই প্রোফাইল ভিজিটর হসপিটাল, যাদেরকে আমরা পিছে পিছে ঘুরে নিয়ে আসতে পারতাম না, তারাও কিন্তু আমাদের হসপিটালে দেখে গিয়েছে এই 8 দিন হসপিটাল কতটা খারাপ কতটা ভালো, এটা কিন্তু তারা দেখে গিয়েছে। আমরা এটাকে পজিটিভলি দেখি, এটা আমরা নেগেটিভলি দেখি না। ক্রাইসিস আইডেন্টিফাইজ ফ্রেন্ডস অ্যান্ড এনিমিস, আমাদের এই অভিজ্ঞতা আমাকে দেখিয়ে দিয়েছে কারা আমার বন্ধু, কারা আমার শত্রু, আমি বুঝতে পেরেছি। এরা আমাদের অভিজ্ঞতা। উই হ্যাভ গট পাবলিসিটি, ডেফিনেটলি, খারাপ হোক ভালো হোক আমরা একটা পাবলিসিটি পাচ্ছি। আজকে 8 দিনকে মানুষ দেখছে, চিনছে, বুঝতেছে, হোক না খারাপ হোক না ভালো, তবুও তো আমি চিনতেছি, বুঝতেছি। এই ছবিটা আমি দেখাচ্ছি খুব কষ্টের থেকে দেখাচ্ছি, এটা আমি দেখাতে চাইনি। জানি না আপনারা এটাকে কিভাবে নেবেন। এই গুয়ান্তেমালা কারাগার, আমি জানতাম না এটা কি, নামটা শুনেছি, এই ছবিটা আমি কালেক্ট করেছি, অনেক কষ্ট নিয়ে এই ছবিটা আমি দেখাচ্ছি। আমাদের এই হাসপাতাল, আমাদের এই এনআইসিউকে কেউ কেউ বলে এটা নাকি গুয়ান্তেনামা কারাগার। এই কারাগারটা পৃথিবীর নিকৃষ্টতম একটা নাম, নিকৃষ্টতম একটা জায়গা, যেখানে টর্চার সেল বলা হয়। এই টর্চার সেলকে যদি আমার এনআইসিউর সাথে তুলনা করা হয়, তাহলে কি হয়? আমি আপনি এই টর্চার সেলের পাহারাদার, তার মানে কি আমার আপনার সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ ডিগনিটি চ্যালেঞ্জ। তাহলে কি আমি, কেউ যদি কোনো প্রশ্ন করে তার 3টা উত্তর হয়, একটা হয় সাইলেন্স, একটা হয় রেসপন্স, একটা হয় রিয়্যাক্ট। আপনি যদি সাইলেন্স থাকেন তাহলে কি হবে? আপনি মেনে নিচ্ছেন যে আপনি এই কারাগারের পাহারাদার, আপনি এখানে টর্চার হয়, আপনি টর্চারটা আপনি করেন। আর যদি আপনি রেসপন্স করেন তাহলে আপনাকে বলতে হবে, ভদ্র হলেও বলতে হবে যে না, এটা হসপিটাল, এটা কাজ দিয়ে ঘেরাও করা, মানে দ্যাট ইজ দ্য লেটেস্ট টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে জার্ম মানে ইনফেকশন প্রিভেনশনের জন্য দিস ইজ দ্য লেটেস্ট টেকনোলজি। ওখানে কাউকে যেতে দেওয়া হয় না, তার মানে এখানে এন্ট্রি নিষেধ, মানেই জেলখানা না। ওখানে আমি যাইতে পারি না, ওখানে ডাক্তাররা যাইতে পারে না, রেসপেক্টেড লোক ছাড়া, এইটাই নিয়ম, এর মানেই জেলখানা না। কিন্তু আমি রিয়্যাক্ট করব না, বাট রেসপন্স করব।
আপনি যদি রেসপন্স না করেন তাহলে তো ওইটা হবে। ছোট্ট একটা গল্প বলি। এক লোক বলছে যে আপনি তো সাহেব, আপনাকে কিছু বলবো না, কিন্তু আপনার বাবা তো শুয়োর। তার মানে কি? আপনি তো শুয়োরের বাচ্চা, আপনাকে রেসপন্স করতে হবে। আপনি সাহেব বললে, আপনার বাবাকে যদি বলে শুয়োর, তার মানে আপনি তো শুয়োরের বাচ্চা, কাজে আপনাকে রেসপন্স করতে হবে। নীরব হলেও বলতে হবে। আপনি যেই হন, হতে পারেন আপনি ট্রাম্প, পারেন আপনি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আপনার বেডরুম থেকে নিয়ে আসতে, কিন্তু আপনি দিনকে রাত করতে পারেন না, আর আপনি চুপ করে থাকতে পারেন না। আপনি নীরব হলেও প্রতিবাদ করবেন। চিমটি দিলে ব্যথা পাবেন না, তার মানে ইউ আর নট লিভিং। আপনি তো জড় পদার্থ না। আপনাকে বলতে হবে, না আমি এই কারাগারের পাহারাদার না, ইট ইজ এ হসপিটাল, এটা কারাগার না। আমি সেটা বলতে চাই, আমি সেটা বলতে চাই। এইটাই আমাদের এনআইসিইউ, এটা কারাগার না। এখানে আমি যাইতে পারি না। ওখানে এই শিশুটা থাকে, ওখানে গেলে ওই শিশুটা মারা যাবে। এটা ওই গুয়াতেমালা কারাগার না। উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই। আমরা এই দেশের নাগরিক হিসেবে জাস্টিস চাই। আমরা কি জাস্টিস চাই সেটাও বলতে চাই। ফ্রি বেডের হসপিটাল, এটাও একটা ফ্রি বেড, এটাও একটা ফ্রি বেড। এই বাংলাদেশে আরো হাসপাতাল আছে, এইটাও শিশুরা চিকিৎসা নাই। এই বাংলাদেশে বিভিন্ন হাসপাতালের রিসেন্টলি তোলা ছবি, এই বাংলাদেশের এই ঢাকা শহরের। ওইখানে যদি মানবতা লঙ্ঘিত না হয়, ওইটা যদি গুয়াতেমালা কারাগার না হয়, এই বদনাম আমি আপনি কেন নিব? এই জাস্টিস তো আমরা চাইতে পারি। এইটা প্রসূতিদের থাকার, মায়েদের থাকার জায়গা এই বাংলাদেশে এই নিঃশ্বাসের দূরত্বে পাবেন। তাহলে আমি কেন একই প্রশাসনের আওতায় থেকে আমি কেন সেই দায়িত্ব নেব? আমি কেন সেই গালমন্দ শুনবো? আমি কেন সেই সমস্যার সমাধানের কাছে যাব না? কেন আমি সেই কথা বলবো না? এই জাস্টিসটা আমি কেন চাবো না? এইটা আমার প্রশ্ন। ক্রাইসিস ইজ অ্যান অপরচুনিটি টু ইমপ্রুভ। এটাই বাস্তবতা। আমরা ক্রাইসিসে আছি। ইট ইজ আওয়ার অপরচুনিটি টু ইমপ্রুভ আওয়ার সেলফ। সেই ইমপ্রুভটা আমরা কি করে করব? সেই ইমপ্রুভটা আমরা কি করে করব? ইমপ্রুভ আমরা করছি, ইনশাআল্লাহ করছি। এই সাংবাদিক সম্মেলন, ন্যাশনাল লেভেলে একটা সাংবাদিক সম্মেলন করতে হবে, এটা আমরা কখনো ভাবিনি, কিন্তু পরিস্থিতি আমাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। আমরা ওই সাংবাদিকদের কয়েকজন মাত্র, আমাদের পক্ষ থেকে আমরা দেখেন কয়েকজন মাত্র মানুষ, আমরা ওখানে ধৈর্যের চরম সীমায় ওইখানে সময় কাটিয়েছি। আমাদেরকে উত্ত্যক্ত করেছে, বারবার আমাদেরকে উত্ত্যক্ত করেছে যে আমরা যাতে রেসপন্স করে ওই সময়টাকে আমরা নষ্ট করে দেই। অনেক কষ্ট করে আমরা ওখানে বসে থেকেছি। ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমাদেরকে ওখানে চেষ্টা করেছে যাতে আমরা উত্ত্যক্ত হয়ে পরিবেশটাকে নষ্ট করি। বাট আমরা আমাদের ধৈর্যের লাস্ট সীমা পর্যন্ত সহ্য করে আমরা ওখানে ম্যানেজ করেছি। এটা আমাদের অভিজ্ঞতা। আমরা কিন্তু এটা ফেস করেছি ইনশাআল্লাহ। তারপরেও আমরা বলবো যে উই আর ইমপ্রুভিং ইনশাআল্লাহ। আরেকটা কথা আমি বলতে চাই, হোয়াট স্পেশাল সার্ভিস আদ্দিন গিভিং। আদ্দিন কি দিচ্ছে? ওই দিনের সংবাদ সম্মেলনে আপনারা দেখেন আদ্দিন কি সার্ভিস দিচ্ছে। এইটা একটা বাবা, যে 6টা বেবি মারা গেছে তাদের একটা বাবা। এই বাবা ওই সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে আশ্চর্য হয়ে গেছি। ও বলেছে, সাংবাদিকদের বলেছে, দেখেন আমি একজন পিতা, যার সন্তান মারা গেছে, আমার চেয়ে বেশি লস আপনাদের কারো হয় নাই। আমার এই লস আপনারা কেউ পূরণ করতে পারবেন না। আদ্দিনও পারবে না, আপনারাও পারবেন না, কেউই পারবে না। আমি দ্বিতীয়বার আদ্দিনে গিয়েছি। আদ্দিন যদি আমাকে সার্ভিস নাই দিবে, সে সার্ভিস ভালো নাই হবে, তাইলে আমি আদ্দিনে দ্বিতীয়বার চাইতাম না। এটা ও বলেছে অন রেকর্ড, এখনো সে ভিডিওটা আছে। তারপরে কি বলেছে? আমি চাই যে আমার এই বেবি ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে সরাসরি যে লোকটা জড়িত তার শাস্তি হোক, কিন্তু এই জন্য আদ্দিন হাসপাতাল বন্ধ হয়ে যাবে সেটা আমি চাই না। কেন চাই না? আগামীকালই যদি আমাকে যাইতে হয়, ওই আদ্দিনে আমাকে যাইতে হবে। ওইরকম একটা কম খরচে ওইরকম একটা মানসম্মত চিকিৎসা দেওয়ার আর একটা জায়গা আপনারা আমাকে দেখান, আমি বন্ধ করতে রাজি। ওই সাংবাদিকদের সামনে ওইরকমভাবে কথা বলার, ওইরকম একটা ডিস্ট্রেস লোক কখন বলে? ওইটাই আমাদের অ্যাচিভমেন্ট, ওইটাই আমাদের প্রাপ্তি, ওইটা আমরা করতে পেরেছি। ওই আমাদের পরম বন্ধু আমি মনে করি।
ওকে বারবার বলেছে আপনাকে, ওনারা কেউ ম্যানেজ করেছে, বলেছে না আমাকে কিচ্ছু ম্যানেজ করে না, যা ম্যানেজ করেছে আপনাদেরকে বলেছে আমাদেরকে চিকিৎসার সুবিধা দিবে, কি দিবে না দিবে, কিন্তু ওইটা আমার কিচ্ছু লাভ হবে না, আমার যা ক্ষতি তো হয়েছে, যে আমি যা বললাম দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এই কথা সেই বলেছে। তারপরে যদি আমরা যাই, কি করেছি, গত 14 বছর ফ্রি চিকিৎসা করেছে এই মানুষগুলো, তো এই বাংলাদেশের চিকিৎসা নিয়েছে, এই চিকিৎসা তো আমরা দিচ্ছি, এটা তো মিথ্যা না। এই গুয়ান্তামালা কারাগার থেকেই তো এই লোকগুলো সেবাটা পাচ্ছে, এটাই বাস্তবতা। এই ফ্রি প্রস্টেট ক্যাম্প করে আমরা এই পর্যন্ত জীবন যৌবন নষ্ট করছি কি এই অপবাদ নেওয়ার জন্য যে আমরা এই কারাগার পাহারা দেই? কাজে নীরব কতক্ষণ থাকা যায়? বেশি সময় থাকা যায় না। এই মানুষগুলো তো এখান থেকে সেবা নিচ্ছে, তারপরও বলছি যে সেবাটা আমরা দিচ্ছি, এই কাজটা যে করছি, এই বাংলাদেশে এই কাজটা এইভাবে কেউ করে না। এখনো এই হাসপাতালে প্রতিদিন এই প্লেসেন্টা পার্কিটা কেস, যারা গাইনোকোলজিস্ট আছেন তারা জানেন, রাতের ঘুম হারাম করে আমরা এই কাজটা করি। এখন হিসাব করে দেখবেন 1000 এই কেস এই 8 দিন হাসপাতাল করছে। বাংলাদেশের কোনো হাসপাতাল করে না, চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো হাসপাতালে এই প্লেসেন্টা পার্কিটা এতগুলো কেস একটা সেন্টারে কেউ করতে পারেনি, সেটা গভর্নমেন্ট হোক, সেটা প্রাইভেট হোক, সেটা ঢাকা মেডিকেল হোক। তার কারণ 24 ঘন্টা ইউরোলজি সার্ভিস, স্পেশালাইজড সার্ভিস এই কাজের বাংলাদেশে কেউ প্রোভাইড করতে পারে নাই। এই সার্ভিসটা কারা দিচ্ছে? এই গুয়ান্তামালা কারাগার দিচ্ছে। সুতরাং কষ্টের থেকে কথাগুলো বলছি, এত কিছু করার পরেও যদি আমাদেরকে এই বদনাম নিয়ে ঘুরতে হয়, আমরা তো রিয়াক্ট করবো না, কিন্তু আমরা রেসপন্স তো করবো, এই রাইট তো আমাদের আছে। এই সার্ভিসটা কারা দেয়? আমরাই দিই। এই স্লাইডটা আমি কেন দেখাচ্ছি জানেন? আমাদের খালারা যখন আক্রান্ত হয়, সব মানুষ তো এক না, কোনো কোনো খালা আমাকে বলছে স্যার ঝাড়ুগুলোর চেহারা বদলে দেন না। বলছি খালা এটা করা যাবে না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা আছে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ধৈর্য ধারণ করো, আমরা সবাই ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা যদি ইচ্ছা করে বাচ্চাগুলোকে না মেরে থাকি, আমরা ইচ্ছা করে যদি কোনো ক্ষতি না করে থাকি, ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে উত্তরণ অবশ্যই পাবো। কাজে লাঠি ঝাড়ু বদলাইতে হবে না, এই ঝাড়ু ফুলের মতোই থাকবে, আমরা ইনশাআল্লাহ এই বিপদ থেকে উত্তরণ পাবো। তাইলে আমরা এই বিপদ থেকে কিভাবে উত্তরণ পাবো, তার পথটা কি? আমি মনে করি একটাই পথ, সার্ভিস 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 অ্যান্ড সার্ভিস। এই সার্ভিসটা যদি আমরা শুরু করতে পারি, তাহলে ওই যে প্রথম স্লাইডটা দেখাইছিলাম পাও ধরবে, ওই জায়গায় যখন আপনি যাবেন, আপনার পা আর ধরার নাগালে আপনি থাকবেন না। সুতরাং আপনাকে সার্ভিস দেয় ওই লেভেলে যাইতে হবে যে লেভেলে আপনাকে পা ধরার সুযোগ আর কারোর থাকবে না ইনশাআল্লাহ। কাজে আমরা আমাদের সার্ভিসটা বাড়াই দিই, যে লেভেলে আসি, যদি সার্ভিসটা শুরু করতে পারি, ওই যে পিতৃহারা বাপ ওই আপনার সামনে দাঁড়িয়ে যাবে। ওই সাংবাদিক সম্মেলনে আমাদের কিচ্ছু বলতে হয় নাই, ওই সন্তানহারা বাপটাই আমাদের সামনে আমাদের ঢাল হয়ে দাঁড়িয়ে ওই সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিছে। কাজে আমরা যে কাজ করি, আমরা যে সার্ভিস দেই, ওই পিতৃহারা বাপটাই তার বাস্তব প্রমাণ, আমাদের কিচ্ছু বলতে হয় নাই। আমি আর বেশি কথা বলবো না। আমি যদি একটু ইমোশনাল, একটু উত্তেজিত হয়ে একটু বেশি কথা বলে থাকি, আমার কথায় যদি কেউ একটু কষ্ট পেয়ে থাকে কেউ কোনোভাবে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, এবং আমাকে ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে আর একটু কথা বলতে চাই, কারো যদি কোনো পরামর্শ থাকে, আমাদের সময় আছে, আমরা একই পরিবারের লোক, আমাদের কন্ট্রিবিউশন সবারই এক, আমরা প্রত্যেকেই এর ঘটনার সাথে জড়িত, কেউ সরাসরি, কেউ শারীরিকভাবে, প্রত্যেকেই মানসিকভাবে। এই পরিবারের সদস্য হিসাবে কারোর যে ঘুম নষ্ট হয় না আমি তা মনে করি না, প্রত্যেকেরই ঘুম নষ্ট হয়েছে। আমি যখন গ্রামে গেছি কয়েক ঘন্টার জন্যে, আমরা গ্রামের গরিব লোকজন এসে জিজ্ঞাসা করছে বাবা ভালো আছো তো? ও 8 দিনকে ওন করে, ও যখন হাসপাতালে ঢুকে মনে করে আমার হাসপাতাল, আমাকে জিজ্ঞাসা করছে বাবা ভালো আছো তো, তার মানে ও যেহেতু শুনছে। কাজেই আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত, প্রত্যেকে এটাকে ওন করি।
কাজেই কারো যদি কোনো পরামর্শ থাকে কিভাবে এটাকে আমরা আরো সুন্দর করব, আপনারা পরামর্শ দিব, কথা বলবেন, এবং এটাকে প্রোটেক্ট করতে হবে। এটা আমাদের জায়গা, দুর্নাম হোক বদনাম হোক ভালো হোক মন্দ হোক, আমাকে এটা নিয়ে চলতে হবে। সারা জীবন তো আর কিচ্ছু করিনি, একটা কাজই তো করেছি, সুতরাং এটাকে নিয়েই তো আমাকে চলতে হবে, আমাদেরকে বাঁচতে হবে। সুতরাং আমি চাই আমরা সবাই এটাকে, এই সময়টাকে আমরা কিভাবে উত্তরণ করব পজিটিভলি, নেগেটিভলি না। আমরা কারোর বিরুদ্ধে যাব না, আমাদের যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আমরা কারেক্ট করব, পজিটিভলি কারেক্ট করব। আমরা ওই রুমটাকে এমন করব যাতে ওইটা একটা এক্সাম্পল হয় যে একটা পোস্ট অপারেটিভ রুম কত সুন্দর হইতে পারে। ওইটাই হবে আমাদের রিপ্লাই। আমি শেষ করছি, কারোর জন্য কথা থাকে একটু বলতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।